আমার মামি আমার কানের নিচে সজোরে একটা থাপ্পড় মেরে বললেন, হারামির বাচ্চা, এখন পর্যন্ত ঘুমাচ্ছিস? ঘুম থেকে ওঠ, তাড়াতাড়ি উঠে ছাগলগুলোকে নিয়ে মাঠে চড়াতে যা। এগুলোকে ঘাস কেটে কে খাওয়াবে? আর গরুগুলোকে গোয়ালঘর থেকে কে বের করবে? তোর বাপ এসে করবে? তোর মা তো এখানে রেখে গিয়ে বেঁচেই গিয়েছে, মরে গেছে, আর রেখে গেছে আপদ আমার পর। আমার নানা বারান্দা থেকে চেঁচিয়ে বললেন, ও বৌমা, ছেলেটাকে আর মারিস না রে, মারতে মারতে তো শেষ করেই ফেললি। ওর মা আমার কাছে রেখে গিয়েছিল, আর তোরা ওর উপর যেরকম অত্যাচার করিস। নানা বলল কি যে, আমি সজোরে থাপ্পড় খেয়ে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেলাম। তখন সকাল 7:30 কি 8টা হবে। এত সকাল কেন? আমাকে ফজরের আজানের সময়ই আমার মামি ডেকে ওঠায়। তারপর বাড়ির সমস্ত কাজ একে একে আমাকে দিয়ে করায়। আমার মামা এগুলো সবই দেখে, তবে মামা কিছুই বলে না। মামা এখানে থাকেন না, তিনি শহরের একটা জায়গায় কাজ করেন। একটা অফিসে ছোটখাটো চাকরি করে কেরানির। সেখান থেকে মাঝে মধ্যেই মাসে 1বার বা 2বার আসে। আসার সময় আমার জন্য বিশেষ কিছু যে নিয়ে আসে এমন না। নানা সবকিছুই মামার কাছে কেঁদে কেঁদে বলে, কিন্তু মামা কোনো কিছুই বলে না। বরঞ্চ মামা নিজেও আমার উপর অত্যাচার করে, আমাকে দিয়ে সমস্ত কাজ করায়। কারণ মামা মামি এরকম হতে পারে আমার কোনোদিন জানা ছিল না। আমাকে দিয়ে কাজ করে ভালো কথা, একটু আদর যত্ন তো করতে পারে, ভালো তো বাসতে পারে। আমি তো বলছি না যে আমি কাজ করব না। সজোরে থাপ্পড় খেয়ে আমি গোয়ালঘরে গিয়ে ছাগল এবং গরুগুলোকে নিচে নামালাম। গরুগুলোকে ঘাস কেটে দিচ্ছি এবং ছাগলগুলোকে বাইরে বেঁধে রেখেছি। তারা খাওয়ার জন্য ভ্যা ভ্যা করেই যাচ্ছে। মামি বলল, ছাগলগুলোকে দ্রুত পালানে বেঁধে দিয়ে আয়। এই ঘ্যান ঘ্যান আর ভালো লাগছে না। একে তো এরকম একটা আপদ ঘাড়ের উপর এসে জুটেছে, তারপর আবার এই ছাগলগুলোর জ্বালাতন। আমার মামাতো বোন মিষ্টি ঘর থেকে তখন বের হলো। বের হয়ে মামিকে বলল, মা, তুমি আলামিন ভাইয়ের উপর এত চিৎচার চেঁচামেচি করো কিসের জন্য? আলামিন ভাই তো এমন না যে কাজ করে না, আর এত বড় ছেলের গায়ে তুমি হাত তোলো কি হবে বলো তো? আলামিন ভাই কি এখনো ছোট আছে? তুমি সেই ছোট থেকে তাকে মেরে যাচ্ছ। মিষ্টির এই কথা শুনে তার মা আরো ভড়কে গেল। বরঞ্চ কথা না বললেই বোধহয় ভালো হতো। তখন মামির গালাগালি আরো বেশি পরিমাণে বেড়ে গেল। আমার নাম আলামিন। মা মারা যাওয়ার পর থেকে আমি নানির কাছে মানুষ হয়েছি। তারপর তো নানি মারা গেল। নানি মারা যাওয়ার পর থেকে নানাই আমাকে সামলেছে। বেশ কয়েক বছর হলো নানা বিছানায় পড়েছে। নানাকে এখন আমাকেই দেখতে হয়, আর মামা তো একদমই দেখতে চায় না। আমার নানার 3 মেয়ে এবং 1 ছেলে। 1 ছেলে হবার সুবাদে নানা একজনের বাড়িতেই আছে এবং নিজের বাড়িতেই আছে। অন্য ছেলে হলে হয়তো টানাটানি করা লাগতো। নানা অনেক ভালো একজন মানুষ। সে হজ করে এসেছে ওই সময়ে, আর এখন তো তার ছেলে এবং তার বৌমার বকা শুনতে হয় দিনরাত। আমাকেই না, নানাকেও মাঝে মধ্যে মামি ভীষণ বকা বকে। তবে নানার বকা শুনলে মামা টলারেট করে না, কিন্তু আমার ক্ষেত্রে মামা এমন কেন সেটা আমি বুঝতে পারি না। আমার মামাতো বোন মিষ্টি এবার এসএসসি পরীক্ষা দিবে, আর আমার পড়াশোনা ওই ক্লাস 8 পর্যন্তই। তারপর আমি আর পড়াশোনা করতে পারিনি। নানি যতদিন বেঁচে ছিল ততদিন নানা তার ভাতার টাকা দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে। এরপরে আর কি, নানি মারা যাওয়ার পরে পড়াশোনা তো একদম শিখে উঠেছে। আমি আলামিন, আমার বয়স 19 বছর। এই বয়সী ছেলেরা সাধারণত পড়াশোনা করে বাপের টাকা পয়সা উড়িয়ে বেড়ায়, তবে আমার জীবনটা খানিকটা ভিন্ন। আমার মা ছিল আমার নানার খুব আদরের সন্তান। আমার নানা আমার মাকে খুব বেশি আদর করত। বাড়ির ছোট মেয়ে ছিল, সেহেতু খুব ধুমধাম করে এক বড়লোকের ছেলের সঙ্গে আমার মার বিয়ে দিয়েছিল। আমার বাবাও নিহাতি খুবই ভালো মানুষ ছিলেন, তবে তিনি এলাকায় রাজনীতি করতেন। তার অনেক সৈন্য সামন্ত ছিল এবং তিনি একবারের চেয়ারম্যানও বটে। রাজনীতির লোক হবার কারণে আমার বাবা সবসময় বাইরে থাকতেন। ছোটবেলা থেকেই আমি বাবাকে খুব কম দেখেছি বাড়িতে থাকতে। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন। আমার বাবা যখন শুনলেন যে আমি হয়েছি, তখন তিনি সবকিছু ফেলে আমাকে কোলে নিয়েছিলেন। সবার আগে তার কোলেই আমি উঠেছিলাম। তারপর যখন আস্তে আস্তে একটু বড় হলাম, আমার বাবা আমাকে সব জায়গায় নিয়ে যেতেন এবং সবসময় বলতেন, এই হচ্ছে তোমাদের ভবিষ্যৎ নেতা, আমার একমাত্র সুযোগ্য সন্তান। আমার সমস্ত সিংহাসন, সমস্ত সবকিছু আমার ছেলেই দেখবে পরবর্তী থেকে। আমার বয়স তখন 5 বছর। আমার স্পষ্ট মনে আছে, আমি এবং বাবা দুজনে নির্বাচনী প্রচারণার জন্য একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে নির্বাচনী প্রচারণা করে আমি এবং বাবা দুজনে বাড়িতে ফিরছিলাম। রাত্রেবেলা বেশ রাত হয়ে গিয়েছিল। সামনেই পরিষদ নির্বাচন। আমার বাবা এবার পরিষদ চেয়ারম্যানে দাঁড়িয়েছে। সে তার ভোট কাজটি খুব ভালো আছে। বাবা তখন আমাকে কাঁধে নিয়ে গাড়িতে বসেছিলেন। বাবা তখন বললেন যে, বাপরে, এবার জিতে গেলে
আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এর আগে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, এবার পুরো পরিষদের চেয়ারম্যানই হয়ে যাব। তারপর দেখিস, তারপর আমাদের ভাগ্য বদলে যাবে। আমার বাবার এই কথা শুনে আমি বেশ খুশি হলাম, কিন্তু সেই খুশি হয়তো বেশিক্ষণ টিকল না। খানিকক্ষণ বাদে কয়েকজন আমাদেরকে ঘিরে ধরলো, আমাদের গাড়ি সেখানে থামিয়ে ফেললো এবং বাবা তখন তার দিকে তাকিয়ে আছে। চারিদিকে বাবার দিকে বন্দুক তাক করে বসে আছে। আমার বয়স তখন ভালোই, 7-8 বছর হবে। আমি বলছি, বাবা ওরা কারা? তখন আমার বাবা বলল, ওরা কেউ না, ওদের সবার হাতে বন্দুক। সেগুলো দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমার বাবা আমাকে খুব শক্ত করে বুকের ভেতরে জড়িয়ে ধরে রাখলেন। তারপর কিছুক্ষণ পরে কিছু শব্দ পেলাম। এরপর যখন আমি উঠলাম তখন দেখলাম আমার বাবার গা রক্তে ভেজা। বাবার গায়ের রক্তে আমার গা পুরো ভিজে গিয়েছে। আমি ভীষণ কান্নাকাটি করলাম। খানিকক্ষণ বাদে সেখানে বেশ কিছু লোক আসলো। আমার বাবা আমাকে তার বুকের ভেতরে জড়িয়ে ধরে রেখেছিলেন এবং আমাকে সে বাঁচিয়ে নিজে মারা গেলেন। ওই সময় এইসব বিষয় নিয়ে এলাকায় বেশ নিউজ হয়েছিল। তার পরবর্তী সময়ে আমার বাবা মারা যাওয়ার পরে অন্য একজন ক্যান্ডিডেট সেখানে পাশ করে। তবে নির্ঘাত আমার বাবা বেঁচে থাকলে সে নিশ্চয়ই পরিষদের চেয়ারম্যান থাকতো এবং আমার ভাগ্য ভিন্ন রকমের থাকতো। এর কিছুদিন পরে আমার মা আমার বাবার শোকে মারা যায়, কারণ মা এবং বাবা ভালোবেসে বিয়ে করেছিলেন। তারা একে অন্যকে খুব বেশি ভালোবাসতেন। আমার মা এই ঘটনা সহ্য করতে পারেনি, যার কারণে সেও কয়েকদিন বাদে মারা যায়। আমার বয়স তখন 8, 9, 10 বছর হবে এরকম। তখন আমার নানি তার বাড়িতে নিয়ে গিয়েছিল। কারণ হচ্ছে আমার দাদা বাড়ির কেউ আমাকে রাখতে চায়নি এবং আমার বাবা যেহেতু মারা গিয়েছে আর বাবার যেহেতু এলাকায় অনেক বেশি দুর্নাম আছে নির্বাচনের কারণে আর শত্রুও আছে, যার কারণে আমার নানি আমাকে নিয়ে আসে। আমি আমার নানা নানির খুব আদরের ছিলাম। নানা এবং নানি আমাকে খুব বেশি ভালোবাসতেন। তবে এখানে আসার কয়েক মাস পরেই আমি বুঝতে পারি যে মামা আমাকে ছোটবেলায় এত আদর করত, যে মামা সবসময় আমাকে সমীহ করত, স্নেহ করত, আমার জন্য সব কিছু নিয়ে যেত, সেই মামার আসল রূপ আমি দেখতে পাই। মামি ওই সময় থেকেই আমাকে মারধর করে এবং ছোটবেলা থেকে কম মার খাইনি এই বাড়িতে থেকে। আমার তার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি নানি যতদিন বেঁচে ছিল ততদিন তেমন কোনো সমস্যা হয়নি। আমার নানি মারা যাওয়ার পরে এবং নানা যখন বিছানায় পড়ে যায় তারপর থেকেই আমার পর অত্যাচারের পরিমাণ বেড়ে যেতে থাকে। এরকম সকালবেলা উঠে পুরো উঠোন ঝাড় দেওয়া, গরু ছাগল খাওয়ানো, তারপর মুরগি ছেড়ে দেওয়া, পুরো বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করানো হতো এবং এখনও করানো হয়। আমার বয়স 19-20 বছর হয়ে গিয়েছে। আমি মনে চাই যে এখান থেকে কবে যে পালিয়ে যাব সেটাই ভাবতে থাকি, কিন্তু পালিয়ে আমি যাব কোথায়? আমি আমার সেই ছোটবেলার কথা মনে পড়ি। আমার ভাগ্য কেমন হওয়া উচিত ছিল আর এখন কেমন হয়েছে। এখান থেকে পালিয়ে আমার আর কোথাও যাবার জায়গা নেই। আমি খুবই অসহায়ভাবে এখানেই পড়ে আছি। নানাকে ছেড়ে কোথাও যেতে মন চায় না। তবে আমার মামাতো বোন মিষ্টি আমাকে বলে, ভাইয়া তুমি এখান থেকে চলে যাও না কিসের জন্য? তুমি একটা কাজ করো, ঢাকায় গিয়ে কোনো একটা কাজ জোগাড় করে সেখানে থাকো। আমি ওকে বলি, আমি যদি চলে যাই তাহলে নানাকে কে দেখবে? নানাকে তো তখন আরও বেশি বকাঝকা করবে। আমি আছি বলে হয়তো নানা এখন পর্যন্ত এখানে ভালোভাবে আছে। তবে তুই চিন্তা করিস না, আমার মামাতো বোন মিষ্টির বয়স এবার 17 বছর, 18 বছর হবে হয়তো। ও যে আমাকে পছন্দ করে সেটা আমি খুব ভালোভাবেই বুঝি। মিষ্টি আমার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে আসে। কোনো কিছু বাসায় বিশেষভাবে রান্না হলে ও আমার জন্য সেটা সরিয়ে রাখে। যেমন ধরুন কোনো একদিন মেহমান আসলো, মেহমান আসার পরে সেই খাবারগুলো সাধারণত আমি খেতে পেতাম না, তারাই খেয়ে ফেলতো সব, আমার জন্য একটু রাখতো না। কিন্তু মিষ্টি আমার জন্য সবসময় সরিয়ে রাখতো। শুধুমাত্র ভালো ভালো খাবারই নয়, যে কোনো জিনিসই ও আমার জন্য সরিয়ে রাখতো। তবে এখন আমি বুঝতে পারি যে মিষ্টি হয়তো আমাকে বেশটা পছন্দ করে এবং ওর হাবভাবে আমি বুঝতে পারি। যেমন ও আমার জন্য ওর মায়ের সঙ্গে ঝগড়া করে, ও আমার জন্য লুকিয়ে টাকা রেখে দেয়, বলে কি যে ভাইয়া এই টাকাগুলো নিয়ে তুই তোর মতো করে খরচ করিস। ওর বাবা যখন আসে ওকে টাকা দেয়, সেই হাত খরচের টাকা ও নিজে না রেখে আমাকে দিয়ে দেয়। মিষ্টি আমাকে পছন্দ করে সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমার হয়তো ওর দিকে এরকমভাবে আগানো উচিত হবে না। কারণ হচ্ছে ও হচ্ছে আমার মামাতো বোন তো, আর দ্বিতীয়ত হচ্ছে এটা কখনো সম্ভব না, যার কারণে মিষ্টি এমনটা করলেও আমি কখনো তাকে পাত্তা দিই না। আমি এগুলো ভাবছিলাম আর ঘাস কাটছিলাম, ঠিক তখনই মামি পেছন থেকে এসে আবার একটা লাথি মেরে দিলেন। বললেন কি যে, শয়তানের বাচ্চা, তোরে বলছিলাম ছাগলকে খাবার দিয়ে আসতে, ছাগলের ভেবানো আমি পালান থেকে শুনতেছি, খাবার দিছিস এখন পর্যন্ত, এই গরুর ঘাস কাটে যাচ্ছিস? আমি বললাম আচ্ছা মামি যাচ্ছি। তারপর সমস্ত কিছু করে এসে আমি যখন মামিকে বললাম, মামি কিছু খাবার দাও, খাবার খাবো, ক্ষুধা লেগেছে। মামি বলল কি যে, ওইখানে রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে উদ্ধার কর, খেয়ে দিয়ে তাড়াতাড়ি মাঠে যা, মাঠে ওই ধান নিড়াইতে হবে।
একজন ধান নিড়ানোর কর্মীর দাম কত জানিস? সারাদিন খাটাইলে 800-900 টাকা দিতে হয়। তুই যে কাজ কর যা। আমি বললাম, মামি আচ্ছা ঠিক আছে। আমি গিয়ে দেখলাম একটু শুকনো আলু ভর্তা আর একটু ডাল রেখে দিয়েছে। আজকে মাংস রান্না করেছে মামি, কিন্তু সেই মাংস আমাকে খেতে দেয়নি। আমি সেই ডাল এবং আলু ভর্তা দিয়েই খাচ্ছিলাম। খানিক্ষণ বাদে মিষ্টি এসে বলল, ভাইয়া তোর জন্য আমি মাংস আলাদা করে রাখছি, এগুলো খা, খেয়ে তাড়াতাড়ি মাঠে যা, ঠিক আছে? আমাকে স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি খা, আমার যেন ট্রেন না পাই। তারপর আমি সেগুলো দিয়ে খেতে লাগলাম। আমি বললাম, মিষ্টি তুই এগুলো আমার জন্য কেন করিস? তখন মিষ্টি বলল কি যে, আমার ভালো লাগে তাই করি। ইস, আমি মাংস খাবার তুমি না খেয়ে থাকবা, এটা কি কখনো হয় নাকি? ঠিক আছে আমি স্কুলে গেলাম, ঠিক আছে? মিষ্টি কথা বলে সে স্কুলে চলে গেল। এই মেয়েটা আমাকে অনেক বেশি পছন্দ করে, যার কারণে হয়তো সে সবসময় আমার খেয়াল করে। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে দ্রুত মাঠে গেলাম। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এসে আমাকে সেই গোয়াল ঘরে ঘুমাতে হবে। গোয়াল ঘরের পাশে একটা ঘর আছে, ছোট্ট একটা কুড়ে ঘরের মতো, বাঁশ দিয়ে তৈরি, আর ওপরে প্লাস্টিকের ছাউনি দেওয়া। এই ছাউনি দিয়ে মাঝে মধ্যে বৃষ্টির পানি পড়ে নিচে গড়িয়ে, কিন্তু আমাকে এখানেই ঘুমাতে হয়। ভালো টিনের ঘরে মামি, মামা এবং নানা ওরাই ঘুমায়, আমাকে এখানে ঘুমাতে দেয় না। আর এখানে থাকি কারণ হচ্ছে মামি বলেছে এখানে থাকলে গরু ছাগল হাঁস মুরগিগুলো সুরক্ষিত থাকবে, রাত্রেবেলা চোর টোরের আনাগোনা আছে, তুই এগুলোকে দেখে রাখবি। আমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আবারও সেই খাবার খেয়ে আলু ভর্তা এবং ডাল, তবে আমার জন্য সে আলাদা করে খাবার রেখে দিয়েছে। রাত্রেবেলা মাছ রান্না করেছিল, একটা মাছ আমার বাসায় আগে থেকেই ও রেখে গিয়েছে। আমি সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়লাম। এরকম হাড় ভাঙা পরিশ্রম করে রাত্রেবেলা বিছানার সঙ্গে গা রাখতেই গা কীরকমভাবে এলিয়ে যায় এবং খুব দ্রুত ঘুম চলে আসে। আমার প্রতিদিনকার অভ্যাস এটাই। আমি চিন্তা করি কবে যে এখান থেকে পালিয়ে যেতে পারবো। আমার নানার জন্য আমার খুব মায়া লাগে। আমি নানাকে ছেড়ে চলে যাব, এটা কখনো হতেই পারে না। এত বছর যে আমাকে লালন পালন করেছে, সেই নানাকে এভাবে একা রেখে আমি যাব? শুধুমাত্র নানার জন্য এখান থেকে যেতে পারি না, না হলে কবে চলে যেতাম। মিষ্টি আমাকে কতবার বলেছে, ভাইয়া তোকে আমি অনেক টাকা দিব, তুই এখান থেকে চলে যা, তুই দয়া করে ঢাকার শহরে চলে যা, ওইখানে গিয়ে কাজবাজ করে একার মতো একা খা গিয়ে, এখানে থাকলে আমার মা তোকে মেরেই ফেলবে, প্রত্যেকদিন এত মার খাস, তাও তোর খারাপ লাগে না একটু? মাঝে মধ্যে মিষ্টি আমাকে তুমি তুমি করে বলে, সেগুলো শুনতে আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যে এমন বলে, আচ্ছা তুমি এখানে এরকমভাবে পড়ে আছো কিসের জন্য বলো তো? তোমাকে আমি কতবার বলেছি এখান থেকে চলে যাও, আমি তোমাকে টাকা দিচ্ছি লাগলে, আর মাসে মাসে টাকা দরকার হলে আমি তোমাকে পাঠাবো, তাও এখানে থেকো না, আমার খুব কষ্ট হয় জানো। এই কথা ভাবতে আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে, তবে আমি সেগুলো ভাবতে চাই না। এগুলো ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঠিক একই কাণ্ড। আজকে কানের নিচে সজোরে থাপ্পড় নয়, ঠান্ডা পানি, এক বালতি পানি আমার গায়ের উপর ঢেলে দিয়েছে। আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, কারণ গতকালকে খুব বেশি খাটনি হয়েছে, যার কারণে ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে। তবে মামি এমনটা না করলেও পারে। আমি কিছু না বলে উঠে কাজগুলো করতে লাগলাম প্রত্যেক দিনের মতো। গতকালকে গরুগুলোকে আনার সময় গরুগুলো আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি পায়ে খানিকটা মোচড় পেয়েছি এবং সেখানে ব্যথা করছে। সকালবেলা উঠেই পা ফেলতে সেই ব্যথা আমি অনুভব করলাম, প্রচণ্ড পরিমাণ ব্যথা। আমি মামিকে বললাম, মামি এরকম এরকম ঘটনা, আমার তো প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে, আজকে একটু তুমি ওগুলো বের করো না, আমার খুবই খারাপ লাগছে, আমি পা ফেলতে পারবো না। মামি বলল কি যে, তুই এখনই যাবি? বাহানা তাই না? বাহানা আমার কাছে চলবে না। আমি আর কি করার, আস্তে আস্তে পা টিপে টিপে গরুর গোয়ালে গেলাম। তারপর গরুর গায়ে হাত দিয়ে বললাম, কালকে যে এভাবে আমাকে আঘাত করলি, আজকে তো তোদেরকে খাওয়াবো কি হবে বল? গরুগুলো তার দিকে তাকিয়ে আছে। সে আস্তে আস্তে করে গরুগুলোকে ঘর থেকে বের করে গড়াইতে বাঁধল। তারপর গতকালকের কেটে আনা ঘাসগুলোই তাদেরকে কেটে দিল এবং ছাগলগুলোকেও খেতে দিল। খেতে দিয়ে সে বাইরে বসে আছে। প্রত্যেকদিন এরকম দিন আসে আর দিন যায়, কিন্তু আলামিনের জীবনের পরিবর্তন আসে না। আলামিন বসে বসে এগুলোই ভাবছিল। মাঝে মধ্যে আলামিন রাত্রেবেলা গাছের ধারে বসে বাঁশি বাজায় এবং আসমানের দিকে তাকিয়ে থাকে এবং বলে, আল্লাহ তুমি আমার বাবা মাকে কেন নিয়ে গেলে? কেন আমাকে এই দুর্দশা এবং কষ্টের মধ্যে রেখে গেলে? আমি কি কোনোদিন সুখের দেখা পাবো না? আজকেও তার ব্যতিক্রম হলো না। আলামিনের এত পরিমাণ পায়ে ব্যথা ছিল যে ব্যথার কারণে সে নড়াচড়াও করতে পারছিল না, কিন্তু এই ব্যথা নিয়ে সারাদিন তার কাজ করতে হয়েছে। আর এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষে এত পরিমাণ ব্যথায় তার প্রায় জ্বর এসে যাবার উপক্রম। আলামিনদের বাড়ির পাশে পেছনে একটা ছোট্ট ভিটা টাইপ জায়গা আছে। সেই জায়গার সামনে একটা বড় দিঘি আছে। সেই দিঘিতে ভরা জ্যোৎস্নার আলো মাঝে মধ্যে পড়ে। ভরা জ্যোৎস্না আলামিনের খুব বেশি ভালো লাগে। আলামিন ভরা জ্যোৎস্নায় এই দিঘির পাড়ে বসে
একটা গাছ আছে, সেই গাছের শিকড়ের উপর বসে বাঁশি বাজায়। আলামিন খুব ভালো বাঁশি বাজাতে পারে। আলামিন কিন্তু কারো কাছ থেকে শিখে নিয়ে বাঁশি বাজানো। আলামিন তার বাঁশিটা নিয়ে সেই গাছের গোড়ায় গিয়ে বসলো। প্রায় প্রত্যেক দিনই আলামিন এখানে আসতো আগে, এখন কাজের চাপে আসা হয় না। এখনও মাঝে মধ্যে আসে, বিশেষ করে যখন জ্যোৎস্না হয়। ভরা জ্যোৎস্নায় নিজেকে গা ভাসাতে আলামিনের খুব বেশি ভালো লাগে। সে সেই গাছটার নিচে, দেবদারু গাছটার নিচে বসলো, শেকড়ের উপর। শেকড়গুলো একদম পানির মধ্যে চলে গিয়েছে, দেখতে মনে হচ্ছে একদম ফুলছড়ি। আলামিন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আবার বিচার দিল, আল্লাহ, তুমি আমাকে কেন এরকমভাবে শাস্তি দিলে? আমার বাবা মাকে কেন নিয়ে গেলে? আলামিন এরকম বলছিল, তখন সে বাঁশিতে সুর তুলল। আলামিন খুব ভালো বাঁশি বাজাতে পারে। তার বন্ধুরা প্লাস গ্রামের অনেকেই তার বাঁশি শোনার জন্য মাঝে মধ্যে এখানে তার সঙ্গে আসে। যখন সে বিকেলবেলা এখানে বসে বাঁশি বাজায়, সবাই শোনে তার বাঁশির আওয়াজ, খুবই চমৎকার লাগে। আলামিন সেই বাঁশির সুরে আবার সুর মেলাতে শুরু করলো। এত চমৎকার সুর! রাত তখন 1টার বেশি হবে। এত রাতে আলামিন এখানে এসেছে ব্যথার যন্ত্রণায়। তার পায়ে এত পরিমাণ ব্যথা করছিল, তার মামি এত পরিমাণ জাহেল যে তাকে একটু ওষুধ পর্যন্ত দেয়নি। আলামিন এত ব্যথা নিয়েও সেখানে বসে আছে, কারণ তার ঘুম আসছিল না। পাশাপাশি তার শরীরে ছিল প্রচণ্ড পরিমাণ জ্বর। জ্বর নিয়ে তার ঘুম আসবে কিভাবে? সেখানে বসে বাঁশিতে সুর দিতে লাগলো। এত চমৎকার সুর! আলামিন বেশ কিছুক্ষণ বাঁশি বাজানোর পরে হঠাৎ করে তার নাকে তীব্র একটা মিষ্টি গন্ধ ভেসে আসলো। এত সুন্দর ফুলের গন্ধ! কি ফুল এটা? আলামিন বাঁশি বাজানো বন্ধ করে দিল। সে আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো ফুল গাছ দেখতে পেল না। কিন্তু এত তীব্র গন্ধ কোথা থেকে আসছে? আলামিন আশপাশে তাকালো, কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেল না। সে আবার তার বাঁশির সুরে সুর মেলানো শুরু করলো এবং সুর তুলে চারিদিকে যেন একদম মাতাম করে ফেলছিল। ভরা জ্যোৎস্নায় সে বাঁশি বাজাচ্ছে। হঠাৎ করে আলামিন লক্ষ্য করলো, দিঘির ওপরে নৌকা নিয়ে কেউ একজন বসে আছে এবং তার গা থেকে ঝিকঝিক করে আলো বের হচ্ছে এবং তীব্র গন্ধটা সেদিক থেকেই আসছে। আলামিন সঙ্গে সঙ্গে বাঁশি বাজানো বন্ধ করে দিল এবং তার চোখ কষলে সামনের দিকে তাকালো। নৌকাটা খুব বেশি দূরে ছিল না, তার থেকে 10 মিটার দূরে হবে, এবং সে স্পষ্ট দেখতে পেয়েছে নৌকাটার উপর কেউ একজন বসে আছে, এবং স্পষ্টভাবে সে দেখতে পায়নি যে কে ছিল সে। আলামিনের মাথায় কিছু ঢুকলো না। সে খানিকটা ভয় পেয়ে দ্রুত ঘরে চলে গেল। সেই তীব্র ঘ্রাণটা তখন আর আসলো না, তার মানে ওই তীব্র ঘ্রাণটা ওইখান থেকেই আসছিল। আলামিন সঙ্গে সঙ্গে বাসায় এসে ঘুমিয়ে পড়লো বিছানার পর, কারণ তার প্রচণ্ড পরিমাণ জ্বর এসেছিল তখন। ওই সময় তার এত জ্বর ছিল যে সে বিলাপ বকতে লাগলো এবং চোখে ভুলভাল জিনিস দেখতে লাগলো। তখন রাত 2:30টার বেশি হবে। আলামিনের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সে আশপাশে সবকিছু ডাবল ডাবল দেখছিল। এত পরিমাণ জ্বর যে তার কিছুই ভালো লাগছিল না। সে শুধু কাতরাচ্ছিল এবং পায়ের ব্যথায় সে শুধু ভাজা পড়া হচ্ছিল। ঠিক তখনই আলামিন লক্ষ্য করলো একটা আলো তার ঘরের ভেতর প্রবেশ করলো। যেমনটা কোনো ড্রোনের মধ্যে আলো ফিট করে দিলে যেরকম ভেতরে প্রবেশ করে না, একদম স্মুথভাবে হওয়ার ফে, আলামিনের ঘরে সেরকমভাবেই একটা আলো তার ঘরে প্রবেশ করলো। খানিকক্ষণের মধ্যেই সেই আলোটা একটা সুন্দরী মেয়ে হয়ে গেল। আলামিন ভাবলো সে হয়তো স্বপ্ন দেখছে ঘুমের ঘরে, জ্বরের ঘরে। আলামিন সে দেখলো কি যে সেই মেয়েটা তার কাছে আসলো। তার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিল এবং তার পায়ের যেখানে ব্যথা ছিল সেই ব্যথাটার জায়গায় সেই মেয়েটা একটু হাত বোলালো। আলামিন এগুলো স্বপ্ন দেখছিল। সে এগুলো দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা একটু আগে আগেই তার ঘুম ভেঙে গেল। ভোর হওয়ার আর কিছুক্ষণই বাকি। পাখিতে কুজুর মিচির করছে, মোরগ ডাকছে। আলামিনের ঘুম ভেঙে যাওয়ার পরে সে দেখলো সে একেবারেই সুস্থ, তার জ্বর শরীরে একদমই নেই। তারপর সে যখন পাটা নাড়ালো, দেখলো তার পায়ের ব্যথা একদম গায়েব। পাটিতে পা ফেলার সঙ্গে সঙ্গে তার সেই পায়ের ব্যথাটা আর থাকলো না। আলামিন আসলে বুঝতে পারলো না আর সে গত রাত্রে যেটা দেখেছে সেটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। একটা সুন্দরী মেয়ে তার কাছে এসেছিল, যে মেয়েটা তার মাথায় হাত বুলালো এবং তার পায়ে যখন হাত রাখলো তারপর থেকেই তার পায়ের ব্যথা গায়েব। আলামিন কিছু বুঝতে পারছে না, এটা কি বাস্তব নাকি স্বপ্ন দেখেছে। আলামিন মনে মনে ভাবলো এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন। স্বপ্ন না হলে এমনটা কি সম্ভব নাকি? আর তাছাড়া সে কালকে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়েছিল, কেউ ভেতরে আসার তো কোনো সম্ভাবনাই নেই। কিন্তু জানালা খোলা ছিল এবং সে দেখেছিল যে জানালা দিয়ে কোনো কিছু একটা এসেছে। তাহলে কি এটা তার ভ্রম ছিল? ভ্রমই হবে। খানিক্ষণ বাদে তার মামি বলল, আলামিন, গরুগুলোকে খাবার দে, গরুগুলো চিল্লাচিল্লি করতেছে, আর মুরগির ঘরের দরজা খুলে দে, কবুতরের ঘরের দরজাটাও খুলে দে। আলামিন সঙ্গে সঙ্গে গিয়ে সেই সমস্ত জিনিস খুলে দিল। তারপর সে বাড়ির সমস্ত কাজ মনোযোগ দিয়ে একা একা করতে লাগলো। ওই দিন সকাল থেকেই আলামিন তার বাড়ির আশেপাশে একটা সুন্দর দেখতে মিষ্টি বিড়াল দেখতে পেল। সাধারণত এরকম বিড়াল আলামিন টিভিতে দেখেছে,
আলামিনদের বাড়ির পাশে একটা টিভি আছে, সে মাঝে মধ্যেই সেই টিভি দেখতে চায় এবং ডিসকভারি চ্যানেলে এরকম অনেক বিড়াল দেখেছে যে বিড়ালগুলো দেখতে সুন্দর হয় এবং বড় লোকদের ঘরে থাকে। কিন্তু এরকম বিড়াল এখানে কিভাবে আসলো? বিড়ালটা দেখতে খুবই চমৎকার এবং মিষ্টি। সে মিষ্টিকে বলল, আচ্ছা দেখ ওই বিড়ালটা কত সুন্দর না? মিষ্টি বলল, কোথায় বিড়াল? তারপর আলামিন বলল, কেন ওই যে ওইখানে। আলামিন তাকে দেখলো বিড়ালটা সেখানে নেই। গত 3-4 দিন ধরে আলামিন বিড়ালটাকে তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখছে, যেদিন থেকে তার জ্বর সেরেছে এবং ব্যথা সেরেছে। কিন্তু এই বিড়ালটা শুধুমাত্র তাকেই দেখা দেয়। আলামিন কিছুই বুঝতে পারলো না এটা তার সঙ্গে কি হচ্ছে। সে গত 3-4 দিন ধরেই বিড়ালটাকে তার ঘরের আশেপাশে, এমনকি রাত্রেবেলাও তার ঘরে শুয়ে থাকতে দেখে, কিন্তু কোনোভাবেই সে বিড়ালটা অন্য কেউ দেখতে পায় না, শুধুমাত্র ওই দেখতে পায়। সে মিষ্টিকেও এই ঘটনা বলেছে, কিন্তু মিষ্টি সেটাকে দেখতে পায় না এবং বলে, তুই কি মজা করছিস নাকি? এরকম দামি বিড়াল আমাদের বাড়িতে কোথা থেকে আসবে? ওই দিন সন্ধ্যার দিকে মামা আমাদের বাড়িতে আসলো। মামা অনেক কিছু নিয়ে এসেছে মামির জন্য, আমার মামা তো ভাই ছিল ছোট 2টা, তাদের জন্য, মিষ্টির জন্য বেশ কিছু জামা কাপড় নিয়ে এসেছে এবং বেশ কিছু খাবার নিয়ে এসেছে। মিষ্টির সঙ্গে সঙ্গেই খাবারগুলো নিজে না খেয়ে আমাকে দিতে আসলো, কিছু ফল আর বেশ কিছু জামা কাপড় এবং বেশ কিছু চকলেট এবং আরও কিছু জিনিস যেগুলো মামা নিয়ে এসেছে। সাধারণত মামা এগুলো আমাকে দিত না। মামা আমাকে ডাকলো, বলে কি যে, কিরে সব কিছু ঠিকঠাক চলছে? আমি বললাম, হ্যাঁ মামা, সব ঠিকঠাক চলতেছে। মামা আমাকে বলল, ভালো ভালো সব কিছু কাজ করবি, তোর মামি যা বলবে শুনবি, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা মামা ঠিক আছে। মামা এই কথা বলার পরে আমার মামি বলল কি যে, কাজ করে না ঘোড়ার ডিম করে, সারাদিন আমার জ্বালাই খায়, আমার অন্ন ধ্বংস করতেছে, এই ছেলেটা তাড়াতাড়ি এখান থেকে বের করো। এই কথা শোনার পরে মামা ভীষণ রেগে গেলেন, বললেন, কি রে তোর মামি এসব কি বলে? নানা তখন বলল, ও তো সব কাজই করে, আমার আলামিনরে দিয়া তোর বউই সমস্ত কাজ করায়, আর সারাদিন দাঁত খালি মারধর করে, এগুলো তো তুই দেখবি না। নানার এই কথা শুনে মামা যখন রেগে গেলেন, বললেন কি যে, তোমরা দুজনে মিথ্যুক, মিথ্যা কথা বলো, ও কোনো কাজ করে না, কাজ করলে বাড়ির এই অবস্থা। ওরে গত সপ্তাহে আমি ভুলে গেছি এই ডালগুলা কাটতে, এখনও সেরকমভাবে পড়ে আছে। কয়েকটা খুদ ধরে মামা আমাকে সজোরে থাপ্পড় মেরে দিল সবার সামনে। আমার ভীষণ মন খারাপ হলো। মামা অন্তত পক্ষে আমার সঙ্গে এরকমটা না করলেও পারতো। তারপর মিষ্টি আমাকে বলল, আলামিন ভাই। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসলাম। মিষ্টি আমার পেছন পেছন আসলো। মামি বলল কি যে, ওই শয়তানের বাচ্চার পেছন পেছন কিসের জন্য যাচ্ছিস? তাড়াতাড়ি ঘরে যা। আমি তখন ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম। রাত্রে খাওয়া দাওয়া করলাম না, এত পরিমাণ মন খারাপ হলো যে তখন কিছুক্ষণ মন খারাপ করে ঘরের ভিতরে বসে থাকলাম। তারপর রাতের খাবার মিষ্টি লুকিয়ে আমার ঘরে দিয়ে গেল, বললো কি যে, ভাইয়া এগুলো খেয়ে নাও, মা নিশ্চয়ই তোমার খাবার দিবে না, তবে আমি তো আছি, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে তুই যা, মামি দেখলে আবার রাগ করবে। তারপর আমি সেই খাবারগুলো না খেয়েই নদীর পাড়ে গিয়ে, মানে সেই দিঘির পাড়ে গিয়ে বসে পড়লাম। আমার খুবই খারাপ লাগছে, কারণ মামা অন্তত পক্ষে আমার সঙ্গে এরকমটা না করলেও পারতো। মামা দিনে দিনে এমন হয়ে যাচ্ছে কিসের জন্য? আমি ভীষণ কান্না করলাম। সাধারণত কান্না করতে করতে আমার চোখের জল শুকিয়ে এসেছে, এখন এগুলো আর নতুন কিছু না। আমি কান্না করতে করতে বাঁশিতে সুর তুললাম, সেই বিষাদময় সুর, যে সুরে হয়তো ভালো মানুষেরও কান্না চলে আসবে। আমার বাঁশির সুর শেষ করে আমি যখন চোখ মুছে পেছন দিকে ফিরলাম, তখন আমি দেখে অবাক। দেখলাম সেদিনকে যে মেয়েটাকে আমি স্বপ্নে দেখেছিলাম, সেই মেয়েটা ঠিক আমার পেছন বরাবর দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। আমাকে বলল, আচ্ছা তোমার এত দুঃখ কিসের, তুমি এত কান্না করো কিসের জন্য? আমি যখনই দেখি তোমার কেমন যেন সবসময় বিষাদময় লাগে তোমাকে। মেয়েটার গা থেকে সেই ঘ্রাণটা আবার আসছিল, যে ঘ্রাণটা প্রথম দিন আলামিন পেয়েছিল এবং বিগত 6-7 দিন ধরে সে তার রুমের ভেতরে যে গন্ধটা পাচ্ছে, সেই সুঘ্রাণটা। আলামিন ভ্যাবাচাকা খেয়ে 2 পা পেছনে সরে গেল এবং বলল, আপনি কে? আর আপনি এইখানে এত রাত্রেবেলা? তখন সেই মেয়েটা বলল কি যে, আমি কে সেটা তোমার জানা লাগবে না, তবে আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি তোমার বাঁশির সুর আমাকে থাকতে দেয় না, এত চমৎকার করে বাঁশি কিভাবে বাজাও? আলামিন তখন বলল, জানি না, আমি কখনো কারো কাছ থেকে বাঁশি বাজানো শিখিনি, তবে এটা আমি খুব ভালোভাবে বাজাতে পারি। মেয়েটা তখন বলল, তুমি খুব না, অনেক বেশি সুন্দর করে বাঁশি বাজাও, তোমার বাঁশির সুর আমার পছন্দ হয়েছে। আমি বেশ কিছুদিন আগে এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার বাঁশির সুর শুনে আমার পছন্দ হয়েছে, যার কারণে যখনই তুমি বাঁশি বাজাও তখনই তোমার বাঁশির সুর শুনতে চলে আসি। আলামিন বলল, আপনি কোথায় থাকেন? আলামিনের মনটা ভালো হয়ে গেল এবং সে মেয়েটাকে দেখে তার পছন্দ হয়েছে সেটা বোঝা যাচ্ছে আলামিনের চেহারার দিকে তাকিয়ে।
এর আগে কোনো মেয়ে মানুষের সঙ্গে আলামিন এরকমভাবে ঘনিষ্ঠ হয়নি। তার মামাতো বোন মিষ্টি তাকে পছন্দ করে এবং মিষ্টির সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে, কিন্তু বাহিরের কোনো মেয়ের সঙ্গে এরকম কোনো মেশামেশি আলামিন এর আগে কখনো করেনি। আর মিষ্টি তো তার বোন। এরকম বাইরের কোনো মেয়ে, এত সুন্দরী মেয়ে, খুব চমৎকার জামা পরা, সাদা একটা পোশাক পরা, পোশাকটার মধ্যে থেকে জল জল করছে, তার গায়ে চমৎকার সব কারুকার্য করা। আলামিন এগুলো দেখে বলল কি যে, আপনি তো নিশ্চয়ই অনেক বড়লোক ঘরের মেয়ে, আমার মতো এক গরিবের সঙ্গে দেখা করতে এসেছেন। এটা আসলে খুবই বাজে বিষয়। আপনি এখান থেকে চলে যান, যদি কেউ দেখে তাহলে আপনার নামে বাজে রটনা রটাবে। তখন সেই মেয়েটা বলল কি যে, কে কী করলো সেটা দিয়ে তোমার কি? তুমি বাঁশি বাজাও, তোমার বাঁশির সুর শুনতে আমার খুব ভালো লাগে। আমার চোখে পানি দেখে মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কান্না করছো কিসের জন্য, তোমার কি কিছু হয়েছে? আমি বললাম, না না, তেমন কিছু না, কিছু হয়নি। তাই বলে আমি সেখান থেকে চলে আসতে গেলাম। মেয়েটা আমাকে বলল, আচ্ছা বাঁশির সুরটা আবার কবে শুনতে পাবো? আমি বললাম, আমি জানি না, তবে আপনি কি আমার ঘরে এসেছেন এর আগে কোনো দিন? মেয়েটা বলল, কই না তো, আমি আপনার ঘরে যেতে যাবো কিসের জন্য? আর আমি তখন বলল, না না, আপনার গায়ে যে ঘ্রাণ না, মানে যে পারফিউমটা ব্যবহার করেছেন, এরকম পারফিউম আমি মাঝে মধ্যে আমার ঘরে পাই, তা যার কারণে আমি বললাম। মেয়েটা তখন বলল, জানি না। তারপর আলামিন নিজের ঘরে চলে গেল। গিয়ে দেখলো কি যে তার ঘরে যে খাবারগুলো মিষ্টি দিয়ে গিয়েছিল সেগুলো অনেক দামি দামি খাবার, রোস্ট আছে, পোলাও, কোরমা, বিরিয়ানি, এই ধরনের সব খাবার। এগুলো দেখে আলামিন ভীষণ চমকে গেল। কারণ হচ্ছে এমন খাবার আলামিনকে দিয়ে যাবে, এটা তো অসম্ভব ব্যাপার। আর মামা যেহেতু এসেছে, বাড়িতে আসলেও এরকম খাবার হতে পারে মিষ্টি দিয়ে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে সেই খাবারগুলো খেয়ে নিল। তারপর পরের দিন সকালবেলা উঠে সে মিষ্টিকে বলল, ধন্যবাদ এত চমৎকার সব খাবার পাঠানোর জন্য। মিষ্টি তো খাবার নিয়ে গিয়েছিল, কিন্তু এগুলো দিয়ে আসেনি, দিয়ে এসেছিল অন্য কিছু। কিন্তু এগুলো যে রিপ্লেস হয়ে গিয়েছে সেসব মিষ্টিও জানতো না, আবার আলামিনও জানতো না। তারপর আলামিন এরকম করে বেশ কয়েকদিন খাবার খেতে লাগলো, এবং সে যখনই ওইখানে গিয়ে এরকম বাঁশি বাজাতো, মেয়েটার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যেত। দুই দিন 3 দিন ধরে এমনই হচ্ছে। আলামিন আসলে বুঝতে পারছে না তার বাসায় প্রত্যেক দিনই কি এরকম পোলাও, কোরমা, বিরিয়ানির রোস্ট এগুলোই রান্না হচ্ছে, এগুলোই সে খাচ্ছে, কিন্তু এরকমটা তো হবার কথা না। আলামিনের একটু খটকা লাগতে শুরু করলো, এবং সেদিন সন্ধ্যার পরে যখন সেই মেয়েটা আসলো, সে মেয়েটাকে জিজ্ঞেসই করে ফেললো, আচ্ছা আপনি কে বলুন তো, আপনি এরকমভাবে আমার পিছু কেন নিয়েছেন বলুন তো? আপনি যে প্রত্যেকদিন এখানে আসেন, গ্রামের কেউ দেখে ফেললে আপনার নামে কুরটনা রটাবে। আপনি কি কারো বাড়িতে বেড়াতে এসেছেন? মেয়েটা তখন বলল, আরে আমার ভোলা, তুমি এখনো বুঝতে পারছো না যে আমি কে? আলামিন তখন বলল, না না, আমি বুঝতে পারছি না, আপনি কে, আপনি কোন বাড়িতে এসেছেন? তখন মেয়েটা তখন আলামিনকে জানালো, তুমি আসলেই একটা বোকা। আমি যে তোমাকে বেশ কিছুদিন ধরে দেখছি, ফলো করছি, তোমাদের বাড়িতে সবসময় যাওয়া আসা করি, সেটা কি তুমি দেখো না? আলামিন বলল কি যে, কই না তো, আমি তো দেখি না। মেয়েটা তখন আলামিনের কাছে একদম কাছাকাছি চলে আসলো, এত কাছাকাছি যে আলামিন তার থেকে দূরে আর সরতে পারছে না। মেয়েটা আলামিনের হাত ধরে তাকে একদম কাছে টেনে নিল এবং বলল, আমি হচ্ছে একটা পরী। এই কথা শোনার পরে আলামিনের গায়ের লোম দাঁড়িয়ে গেল, সে ভয় পেয়ে গেল। বলল কি যে, পরী মানে আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? আলামিনের এই কথা শুনে পরীটা বলল, আমি তোমার সঙ্গে মজা করবো কিসের জন্য? এটা বলার পরে আলামিন দেখল সে মাটি থেকে 4-5 হাত উপরে উঠে গিয়েছে, এবং পরীটা তাকে তার কাঁধের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আলামিন সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল এবং পরীটার কোমর শক্ত করে জড়িয়ে ধরলো, কারণ না ধরলে সে পড়ে যাবে। পরীটাকে সে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটা তখন বলল, এবার তো বিশ্বাস হয়েছে যে আমি একটা জিন পরী? আলামিন তখন বলল, হ্যাঁ বিশ্বাস হয়েছে, আমাকে নিচে নামান। আলামিনের বুকের হার্টবিট বেড়ে মনে হয় 500 হয়ে গিয়েছে। এমন একে তো ভয় পাচ্ছে, তারপর কোনো মেয়ের এতটা কাছাকাছি আলামিন এর আগে কখনো আসেনি, এই প্রথমবার। আলামিনের হাত পা কাঁপতে শুরু করলো। তারপর আলামিন বলল, আপনি আমার কাছে কি চান? আমি কি করেছি? আমাকে কি শাস্তি দিবেন? মেয়েটা তখন হো হো করে হেসে দিল এবং বলল, আরে না না বোকা, তোমাকে শাস্তি দিব কিসের জন্য? তোমার বাঁশির সুর যে আমাকে আমার ঘরে থাকতে দেয় না। বাঁশির সুর শুনে আমি একদম পাগল হয়ে যাই, এত চমৎকার করে বাঁশি বাজাও যে আমি একদম পাগল হয়ে যাই। তোমার বাঁশির সুর আমাকে পাগল করে ফেলে। এই কথা শোনার পরে আলামিন খানিকটা স্বস্তি বোধ করলো এবং বলল, আপনার নাম কি? তখন মেয়েটা জানালো, আমার নাম লামা, আমি ওইখানটায় থাকি। উপরের দিকে ইশারা দিয়ে আলামিনকে দেখালো, ওই সাইডটা তো
ভিটা টাইপ একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে থাকেন আপনি। আলামিন তখনও বিশ্বাস করতে পারেনি যে সে একটা পরী এবং সে আসলে কোনো আশরাফুল মাকলুকাত বা মানুষ না। এই কথা বলার পরে আলামিন খানিকটা ভয়ে ভয়ে বলল, আপনি আমার কাছ থেকে কী চান এবং এখানে কেন এসেছেন? মেয়েটা আলামিনকে দেখে বলল, আমি তোমাকে পছন্দ করি আলামিন, তোমাকে আমার খুব ভালো লাগে, আর তোমার বাঁশির সুর আমাকে ঘরে থাকতে দেয় না। তোমাকে আমি সম্ভবত পছন্দ করে ফেলেছি এবং তোমাকে খুবই ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলার পর আলামিনের মনে মনে একটু লাড্ডু ফুটলো এবং সেও মেয়েটাকে যে পছন্দ করে শুরুর দিন থেকেই সেটা আলামিন বুঝতে পারে। কারণ হচ্ছে এত সুন্দরী একটা মেয়ে, এত চমৎকার জামা পরা, আর যখন শুনেছে সে একটা পরী তখন তো তার প্রতি আগ্রহ আরও বেশি বেড়ে গিয়েছে। আলামিন শুনেছে পরীরা দেখতে অনেক সুন্দরী হয় এবং তাদের মধ্যে ডানা থাকে, কিন্তু এই মেয়েটার কোনো ডানা নেই এবং তার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা থাকে। আলামিন ছোট থেকেই চাইতো তার কাছে যদি একটা পরী আসতো এবং সেই পরীটা যদি তার কথা মতো কাজ করতো, তার মামা মামিকে যদি শাস্তি দিত, তাহলে কতই না ভালো হতো, তাই না? আলামিনের এই কথা পরীটা যখন শুনলো তখন সে বলল কি যে, আলামিন সত্যি তুমি একজন ভালো মানুষ এবং একজন নেক বান্দা, তুমি সবসময় আল্লাহর কদর করো, তার ইবাদত করো এবং মামা মামির এত পরিমাণ অত্যাচার সহ্য করো। আমি তো বেশ কয়েকদিন ধরে দেখেছি তোমার দুঃখ কোথায়। তোমার বাবা মামা নেই, তুমি মামা মামার কাছে বড় হয়েছ, তোমার আসলে অনেক দুঃখ দুর্দশা, তাই না? এগুলো দেখে আমার খুব খারাপ লেগেছে। আমি চাই যে তোমার মামা মামাকে শাস্তি দিতে এবং ওদেরকে এমন শাস্তি দিব যে ওরা সারা জীবন মনে রাখবে। আর আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাবো আমার সঙ্গে আমাদের দেশে, আমার বাসায়। সবসময় তোমাকে অনেক বেশি আদর করব, ভালোবাসবো। আলামিন তখন বলল, সত্যি তুমি আমার মা মামাকে শাস্তি দিতে পারবে? তাহলে আমি অনেক বেশি খুশি হব। আর আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে আমার নানাকে তুমি সুস্থ করে দিতে পারবে তো? তখন মেয়েটা বলল, পারবো। মেয়েটার নাম ছিল হচ্ছে লামা। আলামিন বলল কি যে, লামা আমাকে আজকে যেতে হবে, আমি যদি এখন না যাই পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না আমি, আর যদি না উঠতে পারি তাহলে আমি কাজ করতে পারবো না, আমার মামির হাতে আবার আমাকে মার খেতে হবে। আলামিনের এই কথা শুনে লামা হেসে দিল, বলল, আমি আছি না বোকা, কিচ্ছু হবে না। আলামিনের আজকে মহা খুশির দিন, কারণ সে লামাকে পছন্দ করতে এতদিন ধরে কিন্তু বলতে পারেনি। বেশ কয়েকদিন ধরে লামা তার সঙ্গে এরকমভাবে দেখা করতে আসছে, কিন্তু আজকে যখন লামাই তাকে বলে দিয়েছে যে সে তাকে পছন্দ করে, ভালোবাসে, তখন তো আর কিছুই থাকে না। আলামিনের সব থেকে সুখের দিন বোধহয় এইটাই। বিগত 12 বছর ধরে আলামিন কোনো সুখের সন্ধান পায়নি। সারাদিন মারধর, রাতে অল্প স্বল্প খাবার এবং কামলার মতো দিনরাত খেটে যাওয়া, এটাই যেন আলামিনের জীবন ছিল। কিন্তু হঠাৎ করে তার জীবন এমনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আলামিন সেটাই ভাবছে। সে বাড়িতে আসলো, এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তার মামি যখন তাকে তার গায়ে পানি ঢালার জন্য এক বালতি পানি নিয়ে আসলো, সেই পানিটা অলৌকিকভাবে আলামিনের গায়ে না পড়ে মামির গায়ে উল্টে পড়ে গেল। আলামিন সঙ্গে সঙ্গে উঠে গেল বালতি পড়ার শব্দ শুনে। সে দেখলো তার পায়ের কাছে লামা দাঁড়িয়ে আছে, আর পানির বালতিটা ঢপাস করে উল্টে তার মামির গায়ে পড়েছে, সম্পূর্ণ শরীর ভিজে গিয়েছে। আলামিন উঠে মুখ চেপে হাসতে শুরু করলো। আলামিনের মামি বলল, শয়তানের বাচ্চা, আমার গায়ে পানি পড়ছে আর আমার দিকে হাসতেছিস? দাঁড়া, তোর মামা উঠুক ঘুম থেকে, তারপর দেখ তোর কি করি। তারপর মামি সেখান থেকে বেরিয়ে গেল। আলামিন এবং লামা দুইজনে বসে হাসতে লাগলো। লামা আলামিনের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, বলল, তোমাকে আজকে থেকে আর একটু কষ্ট হতে দিব না, তুমি আমার সঙ্গেই থাকবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর লামা আলামিনকে জড়িয়ে ধরলো। আলামিনের হার্টবিট 500 নয়, এবার 1000 হয়ে গেল, কারণ লামার শরীর ছিল অনেক নরম, তার গায়ের সুঘ্রাণ এত চমৎকার, জীবনের প্রথম কোনো মেয়ে মানুষকে সে জড়িয়ে ধরেছে। আলামিনের হার্টবিট 1000 হয়ে গিয়েছে। সে লামাকে আর একটু কাছে নিয়ে টেনে জড়িয়ে ধরলো। তারপর লামা তাকে ছেড়ে বলল কি যে, চলো তোমার মামিকে আর একটু মজা দেখাই। তারপর মামি যখন রান্না করতে বসেছে, অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই আগুন জ্বালাতে পারছে না, কারণ যখনই আগুন জ্বালাতে যায় ঠিক তখনই একটা বাতাস এসে আগুনটাকে নিভিয়ে দেয়। অনেকক্ষণ চেষ্টা করার পরে রেগে বেগে যখন ঘরে চলে যায়, তখন তারা দুজন বাহিরে দাঁড়িয়ে হাসতে থাকে। তখনও গরু ছাগলগুলো সে ওখান থেকে বের করেনি। লামা বলল, ওইগুলো তোমার করতে হবে না, ওইগুলো আমার জিনরা করে দিবে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? এই কথা শোনার পরে আলামিন খানিকটা ভয় পেল, বলল, জিন? এখানে কি জিনও আছে? তখন লামা বলল কি যে, আমাকে তুমি কি ভেবেছ? আমি হচ্ছি আমাদের ওইখানের প্রভাবশালী এক জিনের মেয়ে, আমি সব কিছুই পারি, আমি বললে তোমাদের এই বাড়িটাকেই তুলে নিয়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে? তারপর অনেক চেষ্টা করে আগুন ধরালো তার মামি। আগুন ধরানোর পরে সেখানে আরেকটু মজা করলো তারা দুজনে, তরকারিগুলো উল্টে ফেলে দিল। তখন তার মামি এখান থেকে চিৎকার চেঁচামেচি করে উঠে গেল।
আলামিন এবং লামা দুজনেই প্রচণ্ড পরিমাণ হাসছে। আলামিন বলল কি যে থাক, বাদ দাও, ওরা যদি এরকমভাবে না করে, রান্না না করে, তাহলে আজকে খেতে পারবে না। আমার নানাও খেতে পারবে না, আমিও খেতে পারবো না, কেউই খেতে পারবে না। লামা তখন বলল কি যে খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে কে বলেছে? তুমি তো এতদিন আমার দিয়ে খাবারই খাচ্ছ। এই কথা শোনার পরে আলামিন চমকে গেল। বলল যে কি, এই ভালো ভালো খাবারগুলো তাহলে তুমি পাঠাচ্ছিলে আমার জন্য? লামা তখন বলল, কেন, তুমি কি ভেবেছিলে তোমার মামা তো বোন পাঠাচ্ছে? এই কথা শোনার পরে আমি খানিকটা লজ্জা পেলাম। বললাম কি যে না, ও আসলে আমাকে খুব পছন্দ করে, আমাকে সবসময় অনেকভাবে খাবার দাবার দেয়, ছোটোবেলা থেকে এরকমটা করে। তবে আমি ভেবেছিলাম ওই দিয়েছে। তখন সে বললো কিছু, ও আচ্ছা, তোমার মামাতো বোন তোমাকে পছন্দ করে আর আমি তোমাকে করি না, তাই না? আলামিন তখন বলল, বিষয়টা এমন না, দেখো লামা, আমার মামাতো বোন মিষ্টি আমাকে খুবই সম্মান করে, ছোটোবেলা থেকেই ওর জন্যই তো আমি এই বাড়িতে একটু সুযোগ সুবিধা পেয়ে আছি, তুমিও তো এটা বুঝবে। তখন লামা বলল, আহা, তুমি মন খারাপ করছো কিসের জন্য? আমি তো মজা করে বলেছি, আমি তো দেখেছি যে মিষ্টি তোমাকে কতটা পছন্দ করে, মিষ্টি সম্ভবত তোমাকে ভালোবাসে, কিন্তু এখানে আসার পরে আমি বুঝেছি। আমি বললাম কি যে আরে না না, এমনটা না, ও আমাকে সম্মান করে, এই জন্যই আর কি, তাছাড়া কিছু না, আর ও মনের দিক দিয়ে অনেক ভালো। তারপর লামা বলল কি, আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, আজকে এই বাড়ির সমস্ত লোকজনকে আমি না খাইয়ে রাখবো, আর তোমার নানা আর তোমাকে খাবার দিব, ঠিক আছে? তোমার নানাকে তোমার ঘরে ডেকে নিয়ে আসো, দুপুরে আমরা একসঙ্গে খাবো। তারপর আমি নানাকে ডেকে নিয়ে এসে আমার ঘরে নিয়ে গেলাম। তাকে এক প্রকার কোলে তুলে নিতে হয়, কারণ সে হাঁটতে পারে না। নানাকে কোলে করে আমি আমার ঘরে নিয়ে আসলাম। তারপর আমি, লামা এবং আমার নানা খেতে শুরু করলাম। আমি বললাম, লামা, আমি মিষ্টিকে ডাক দিই, কারণ মিষ্টি আমার জন্য তো অনেক করে, আমি একটু করি ওর জন্য। মামা মামি না খেয়ে থাক, সমস্যা নেই, কিন্তু মিষ্টিকে তো খেতে হবে, তাই না? ডেকে নিয়ে আসি। তখন বলো কি, আচ্ছা ঠিক আছে, যাও। আমি মিষ্টিকে ডেকে নিয়ে আসলাম। মিষ্টি বলো কি যে, ভাইয়া তুই এত খাবার কই পাইছিস? আমি বললাম, আমি একটা পাশের বাড়িতে আমার বন্ধুরা দাওয়াত ছিল, সেখানে গেছিলাম, সেখান থেকেই নিয়ে আসছি তোর জন্য, খা। আমি, নানা এবং তিনজনে মিলে খেতে লাগলাম। লামা তখন আমার পাশেই বসেছিল, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিল না। এরকম করে সারা দিন আমার মামা এবং মামিকে না খাইয়ে রাখছি এবং কোনো ধরনের কাজই হতে দেয় নাই, কারণ লামা জিনদেরকে এগুলো করাচ্ছে না। মামা এবং মামি ভীষণ রেগে আছে, তারা না খেয়ে আছে সারাদিন ভরে। আমার দেখে একটু করুণা হলো, খুবই খারাপ লাগছে। আমি লামাকে বললাম, লামা, ওদেরকে মাফ করে দাও, ওরা থাক না, ওদেরকে এরকমভাবে কষ্ট দেওয়া উচিত হবে না। লামা এই কথা বলার পরে বলল কি যে, তুমি এত ভালো কিসের জন্য বলো তো? ওরা তোমাকে এত পরিমাণ অত্যাচার করে, ছোটবেলা থেকেই তোমাকে এত পরিমাণ অত্যাচার করেছে, তোমাকে মারধর করেছে, আর তুমি তাদেরকে একদিনেই মাফ করে দিচ্ছ? তাদের কষ্ট তুমি দেখতে পাচ্ছ না? এটা কেন বলো তো? তখন আলামিন বলল কি যে, আমি জানি না লামা, আমার কেমন যেন খারাপ লাগছে, তুমি ওদেরকে মাফ করে দাও, ওরা ওরকমভাবেই থাকুক। আজকে সারাদিন অনেক হেসেছি, আমি আমার সারা জীবনে এতটা হেসেছি কিনা জানি না, তবে এখন খারাপ লাগছে। রাত হয়ে গিয়েছে, সারাদিন ওরা না খাওয়া, তুমি দয়া করে ওদেরকে একটু খাবার দিয়ে আসো। হ্যাঁ, আমি দিয়ে আসি, আমার ঘরে যে খাবারগুলো আছে, রাত্রের জন্য যে খাবারগুলো এনেছো। লামা তখন বলল, এগুলো তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ওরা কেন খাবে? আমি তখন বললাম, আমাদের আর তোমাদের কি, আমাদের আপনই তো সবাই, তাই না? এই কথা বলার পরে লামা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং আমার কপালে একটা চুমু খেলো। বলল, এই জন্যই তোমাকে আমি এত বেশি ভালোবাসি, তুমি আসলেই মনের দিক দিয়ে একজন সাদা মনের মানুষ, তোমাকে আমার এত বেশি ভালো লাগে এই জন্য, জানো? তারপর সেই খাবারগুলো আমি মামির কাছে নিয়ে গেলাম এবং মামার কাছে নিয়ে গেলাম। বললাম কি যে, ততক্ষণে আমরা তিনজনে খেয়ে ফেলেছি এবং অবশিষ্ট যে খাবার ছিল সেগুলো মামা মামির জন্য নিয়ে গেলাম। বললাম কি যে, মামা মামি তোমরা খেয়ে নাও, আমার বন্ধুর অনুষ্ঠান ছিল একটা ওদের বাড়িতে, আমি সেখানে গিয়েছিলাম, সেখান থেকেই খাবারগুলো নিয়ে এসেছি। মামা মামি যেন এত ভালো খাবার দেখে একদম হামলে পড়লেন, সারাদিনে কিচ্ছু খায়নি তারা, এগুলো দেখে তারা একদম কুকুরের মতো হামলে খাওয়া শুরু করলেন। আমরা দেখে আমি, তারপর আমার মামাতো বোন মিষ্টি একদম পেছন থেকে হাসছিলাম, আর লামা তো আমার পাশে বসেছিল, লামাকে কেউ দেখতে পাচ্ছিল না। আমি বললাম, লামা একটা কাজ করবে আমার জন্য? তখন লামা বলল, কি করতে হবে? বললাম, আমার নানা না অনেক অসুস্থ, তাকে একটু সুস্থ করে দিতে পারবে? আমার খুবই খারাপ লাগে। তখন লামা বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। পরের দিন লামা আমার সঙ্গেই ঘুমিয়েছিল, মানে আমি ওর কোলের উপর ঘুমিয়ে পড়েছিলাম, ও আমাকে ঘুম না পারিয়ে এখান থেকে যায় না। আমার দিনগুলো এত সুখের কাটছিল যে বলতে পারবো না। পরের দিন সকালবেলা উঠে দেখি নানা উঠানে দাঁড়িয়ে আছে, আমি চোখ কচলাতে লাগলাম, ভাবলাম স্বপ্নে দেখছি না তো। তারপর দেখলাম যে না না, স্বপ্ন না, এটা সত্যি ছিল।
নানা উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি নানাকে শক্ত করে গিয়ে জড়িয়ে ধরলাম, বললাম নানা তুমি ঠিক হয়ে গেছো, তুমি হাঁটতে পারো এখন? নানা বলল, হ্যাঁ রে ভাই, সকালবেলা উঠা দেখি আমি হাঁটতে পারতেছি, আমার যে কি ভালো লাগতেছে। আমার নানার বয়স কিন্তু খুব বেশি না, 70 বছর হবে। এই বয়সের তার বন্ধু বান্ধবরা এখনো হেঁটে বেড়ায়, কিন্তু নানা অসুস্থ হয়ে পড়েছিল, তার নিচের অংশ প্যারালাইসিস হয়ে গিয়েছিল। এখন সে হাঁটতে পারছে, সেটা দেখে আমার এত বেশি ভালো লাগছে, আমার আনন্দের আর সীমা রইল না। আমি বললাম, নানা এটা আর কেউ করেনি, তোমার নাত বউ করেছে, তুমি কি সেটা জানো? এই কথা বলার পরে নানা চমকে গেল, বলল কি যে নাত বউ মানে? আমি তখন লামাকে বললাম, লামা আসো, নানার সামনে আসো। নানা মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারলো, আসলে এ কোনো মানুষ না, এ হচ্ছে একটা জিন। কারণ নানা অনেক পুরান আমলের মানুষ, সেই সব বিষয়ে একটু ভালো জ্ঞান রাখে, যেহেতু সে হজ করে এসেছে আর সে এইসব বিষয়েও অনেক গবেষণা করেছে একটা সময়। সে দেখেই তাকে চিনতে পারলো এবং বলল কি যে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আমার নাতির উপর ভর করেছো কিসের জন্য? এই কথা বলার পরে লামা বলল, নানা যান, আমি আপনার নাতিকে অনেক বেশি ভালোবাসি, আপনার নাতিকে এখান থেকে নিয়ে যেতে চাই, আমি ওকে সবসময় আদরে যত্নে রাখবো, আপনার কি কোনো আপত্তি আছে? নানা যান সমস্ত ঘটনা শুনলেন, শুরু থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে, এবং নানাজানকে এই জিনিসটাই সুস্থ করে তুলেছে। সেই কথা শোনার পরে নানাজান বললেন কি যে বউ আমার কাছে আয়, তুই যে আমার কত বড় উপকার করেছিস, আমার আলামিন রে তুই এত ভালোবাসিস, আমার আলামিনের জীবন বাঁচাইছিস তুই। আমার আলামিন এখানে থেকে যে কি পরিমাণ কষ্টে থাকে আমি তোরে বলে বোঝাইতে পারবো না। তুই এক কাজ কর, আমার আলামিন রে এখান থেকে এই কষ্টের মধ্যে থেকে নিয়ে যা, তোর ওইখানে নিয়ে যা, অন্তত পক্ষে ওইখানে গেলে তোর সুখে থাকবো। তখন লামা বলে, নানা যান, আমি একে খুব শীঘ্রই নিয়ে যাব, সাথে আপনাকেও নিয়ে যাব, বুঝছেন? এই কথা বলার পরে সবাই বলা বলি করছিল আর কি, ওরা তিনজনে বসে আলামিনের রুমের মধ্যে বসে এই কথাই বলছিল। ঠিক তখনই বাইরে থেকে একটা কিছু পড়ার আওয়াজ আলামিন পেল এবং আলামিন বাইরে গিয়ে দেখলো মিষ্টি ওইখান থেকে দৌড়ে তার নিজের রুমে চলে যাচ্ছে। এতক্ষণ তাহলে কি মিষ্টি বাইরে দাঁড়িয়ে সমস্ত ঘটনা শুনেছে? মিষ্টি ঘরে চলে গেল, আলামিন মিষ্টির পেছনে পেছনে গেল। মিষ্টি ঘরের ভেতরে গিয়ে কান্না শুরু করলো। আলামিনের সমস্ত ঘটনা এতক্ষণ মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে শুনছিল এবং এটা শোনার পরে যখন সে নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে শুরু করলো, আলামিন ঘরের দরজা গোদাতে লাগলো, বললো কি যে মিষ্টি দরজা খোল তাড়াতাড়ি, কথা আছে তোর সঙ্গে, দয়া করে এই কথা তুই মামা মামিকে বলিস না, বললে হয়তো ওরা রাগ করবে, ওদের সঙ্গে কত খারাপ আচরণ করেছি। মিষ্টি তখন ঘরের দরজা খুলে বলল, ভালো করছিস, তুই ওই জিন ম্যাডামরে দিয়ে ওদেরকে মেরে ফেল, তাহলে হয়তো তুই বেঁচে যাবি। তুই জানিস আমি তোকে কত পছন্দ করি, তুই জানিস না হয়তো। আলামিন ভাই, আমি তোকে অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু এখন আর সেটা করি না, আমি তোকে ঘৃণা করি। তখন আমি বুঝতে পারলাম যে লামা আমাকে যা বলেছিল সেটা সত্য কথা। মিষ্টি আমাকে পছন্দ করতো, সে যখন জানতে পেরেছে যে লামা আমাকে ভালোবাসে এবং আমিও লামাকে ভালোবাসি, তখন মিষ্টির মুখের কথা, মনের কথা আমি বুঝতে পারি। সে এত আদর যত্ন আমাকে কেন করতো সেটা এখন আমি বুঝতে পারলাম। এতদিন যেটা সন্দেহ ছিল সেটা এখন বাস্তবে রূপ নিল। আমি মিষ্টিকে বললাম, মাহা তুই বাইরে বের হয় না আমার বোন, এরকম করতেছিস কিসের জন্য? তখন মিষ্টি বলল কি যে তুই আমাকে বোন বলবি না, তুই এখান থেকে যা, আমার কাছ থেকে যা, তুমি এখান থেকে চলে যাও তো, আমার ভাল লাগতেছে না কিছু। আমি ঘরের ভেতরে ঢুকলাম, গিয়ে মিষ্টির হাত ধরলাম, বললাম কি যে মিষ্টি আমরা তো ভাই বোন তাই না, আর এরকমভাবে কোনোদিন সম্ভব না, তুই এমন করিস কিসের জন্য বলতো? মিষ্টি তখন বলল, ভাই বোনই তো আমরা, আমি কি অন্য কিছু বলছি? তখন মিষ্টির চোখের পানি মুছে দিয়ে তার কপালে একটা চুমু খেলো, বলল কি যে লামা আমাকে খুব ভালোবাসে, চল আজকে লামাদের বাড়ি থেকে ঘুরে আসি, ও বলছে আজকে আমাদেরকে নিয়ে যাবে, তুই যাবি? তখন সে বলল কি আচ্ছা ঠিক আছে যাব। আমি যখন ওর হাত ধরলাম তখনই ওর মন ভালো হয়ে গেছে, আর ও যে আমাকে পছন্দ করে সেটা আমি এখন বুঝতে পেরেছি, তবে ও বুঝতে দেয়নি আমাকে, আমি ও বোঝার ভান করেছি। তারপর ওকে নিয়ে বললাম কি যে লামা আজকে কিন্তু ওকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তখন লামা বলল কি যে ও তোমাকে ভালোবাসে এবং এটা আমি বুঝতে পেরেছি, আর কারণ হচ্ছে যখন আমার কথা শুনেছে তখন দেখোনি। আমি বললাম কি যে হ্যাঁ আমিও বুঝতে পেরেছি, কিন্তু কিছু করার নেই, আর মামা তো বোন আমার, ও ছোটবেলা থেকেই বোনের নজরে দেখে এসেছি, ওর সঙ্গে এমনটা কখনোই সম্ভব নয়। তুমি কি বলো? লামা তখন বলল, ও তার মানে ওর সঙ্গে তোমার কিছু করার ইচ্ছা ছিল তাই না? আমি বললাম কি যে এমনটা না। তখন লামা বলল, ধুর ও বোকা, আমি তোমার সঙ্গে মজা করছিলাম। তারপর ওই দিন রাত্রেবেলা লামা নানাজানকে এবং মিষ্টিকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেল, বলল কি যে এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা, জায়গাটা দেখতে খুবই সুন্দর ছিল আসলে, সামনে ফুলের বাগান ছিল
এবং চমৎকার সুঘ্রাণ আসছিল। বলছিল এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা, এখানে আমি মাঝে মধ্যে আসি থাকার জন্য, খুবই ভালো লাগে আমার কাছে জানো। লামা আমার হাত ধরেছিল। আমি মিষ্টির চোখের দিকে তাকিয়ে দেখি মিষ্টির মনটা আসলেই খারাপ, আর আমি তো চাইলেও এখন আর মিষ্টির কাছে যেতে পারবো না। যদিও লামা আসার আগে হয়তো সেটা সম্ভব হতো, যদি ও আমাকে বলতো যে আমাকে পছন্দ করে, হয়তো আমার ওর সঙ্গেই কোনো কিছু একটা হতো। কিন্তু লামা আসার পরে তো সেটা সম্ভব নয়। আমার নানা জান আমাকে বলেছে যেন মেয়েটা আমাকে সঙ্গে করে তার সঙ্গে নিয়ে যায়, মানে লামার সঙ্গে আমাকে চলে যেতে। তারপর এই ঘটনার পরে বেশ কিছুদিন সময় কেটে যায়। মাঝখানে আমি লামাকে বলি, লামা শোনো, আমি যে তোমার সঙ্গে যাব, আমি নানাজানকে এখানে একা রেখে কীভাবে যাব? ও আমাকে অনেকবার বলেছে যে ওইখানে গিয়ে থাকার জন্য। তারপর আমার নানা বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে মারা যায়। লামা আমার সঙ্গে এরকমভাবেই দেখা করতে আসতো। লামা যেদিন থেকে আমার জীবনে এসেছিল সেদিন থেকেই আমার জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, এবং পরবর্তীতে নানা মারা যাওয়ার আগ পর্যন্ত লামা আমার সঙ্গে ওখানে ছিল। এবং আমার মামা এবং মামি জানতে পারে যে যখন আমার সঙ্গে একটা জিন আছে, তখন আমার মামা মামি আমাকে তেমন বেশি টর্চার করতো না এবং আমার সঙ্গে সবসময় ভালো আচরণ করতো। তারপর একদিন আমি আমার মামা মামিকে বলি, মামি আমি এখান থেকে চলে যাচ্ছি, হয়তো তোমাদেরকে অনেক জ্বালিয়েছি, কিন্তু আমি আর কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবো না। আমি ওইখান থেকে চলে যাওয়ার সময় মিষ্টি অনেক বেশি কান্না কেটেছিল, জনমের তরে কান্না কেটেছিল। তারপর সেখান থেকে আমি লামার সঙ্গে চলে আসি তাদের এইখানে। লামাদের এখানটা খুব ভালো জায়গা, লামা আমাকে খুব বেশি ভালোবাসে। আমি এখানে চলে এসেছি, তার সঙ্গে থাকি, এবং এখানে জিনেরাও আমাকে খুব বেশি সমীহ করে। আমার কেমন যেন বাড়ির কথা এখন আর মনে হয় না, তবে মিষ্টির কথা খুব বেশি করে মনে হয়। মেয়েটা আমাকে কি ভালোবাসাটাই না বাস্তব, ছোটবেলা থেকেই আমার জন্য হয়তো বেঁচেছে। তারপর আর কি, একদিন আমার জীবনে লামা আসলো। তারপর মিষ্টি হয়তো তার নিজের দুঃখ নিজের মনের মধ্যে পুষিয়ে রেখেছে। জানি মিষ্টি হয়তো আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি হয়তো এটা চেয়েছিলাম না। লামার ভালোবাসা আমার জীবন বদলে দিয়েছে, এবং আমি এখন সুখে আছি, খুব ভালো আছি লামার সঙ্গে, লামাদের বাড়িতে পরিস্থানে। যে দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে, যে কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, বা যে কোনো ধরনের আপনার বন্ধুবান্ধব, আশেপাশে প্রতিবেশী, বা আপনার শোনা যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/themegabox। আপনারা সেখানে সেখানে মেসেজ করতে পারেন, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আর যে ইমরান আমি আপনাদের সঙ্গে ছিলাম। খোদা হাফেজ।